আজ আমরা একটা ব্যাখ্যামূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিশাল এবং সম্ভবত সবচেয়ে জটিল মেগা প্রজেক্টের একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নামটা তো আমাদের সবারই জানা। স্কেলের দিক থেকে চিন্তা করলে এর আকার আর খরচের কথা ভাবলে সত্যি বলতে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। একবার ভেবে দেখুন, একদিকে রয়েছে আমাদের সুপরিচিত পদ্মা সেতু, যার বিশাল বাজেট ছিল প্রায় ৩০,০০০ কোটি টাকা, আর অন্যদিকে রূপপুর প্রজেক্টের বাজেট শুনবেন ১,৩৮,৬৮৬ কোটি টাকা, প্রায় তিনটে আস্ত পদ্মা সেতুর সমান খরচ হচ্ছে শুধু এই একটা প্রজেক্টে। তো ১.৩৮ লক্ষ কোটি টাকার এই বিশাল যজ্ঞটাকে পুরোপুরি বুঝতে হলে আজকের এই আলোচনায় আমরা মূলত ৫টা দিক কভার করব। এর দীর্ঘ ইতিহাস, সাইবেরিয়া থেকে জ্বালানি আসার জার্নি, এত বিপুল খরচের পেছনের অর্থনীতি, এর নিরাপত্তা ঝুঁকি এবং একদম শেষে আমাদের জাতীয় গ্রিডে এই বিদ্যুতের আসল প্রভাব। চলুন তাহলে প্রথম পর্ব থেকেই শুরু করা যাক। স্কেল এবং ইতিহাস, কিভাবে দশকের পর দশক ধরে দেখা একটা স্বপ্ন শেষমেশ বাস্তবে রূপ পেল। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় এই প্রজেক্টের জার্নিটা কিন্তু একদমই মসৃণ ছিল না, রীতিমতো একটা রোলার কোস্টার রাইড বলা যায়। সেই ১৯৬১ সালে প্রথম ২৯২ একর জমি অধিগ্রহণের মাধ্যমে এর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তান সরকার হঠাৎ করে এই প্রজেক্ট বাতিল করে সেটা পশ্চিম পাকিস্তানের করাচিতে সরিয়ে নেয়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। অবশেষে ২০১১ সালে এসে রাশিয়া আর বাংলাদেশের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি সই হয়, আর তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে রোসাটম চুক্তির অধীনে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম দেশে এসে পৌঁছায়। এখন মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতেই পারে, এত সব অপশন থাকতে পারমাণবিক শক্তির দিকেই কেন এত জোর দেয়া হচ্ছে? শক্তির এই তুলনামূলক হিসাবটা আসলেই চমকপ্রদ। মাত্র ১০ গ্রাম, হ্যাঁ মাত্র ১০ গ্রাম ওজনের ছোট্ট একটা ইউরেনিয়াম প্যালেটের ভেতরে যে পরিমাণ শক্তি লুকিয়ে আছে তার সম্পূর্ণ ১ টন কয়লা কিংবা ১৭,০০০ ঘনফুট গ্যাসের সমান। একেবারে অবিশ্বাস্য ব্যাপার। আর এই বিপুল শক্তির ওপর ভিত্তি করেই রাশিয়ার অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট এখানে মোট ২টো ইউনিট তৈরি করছে, যার এক একটা ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপন্ন হবে। এদের চূড়ান্ত লক্ষ্যই হল দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ থেকে ১২% একাই পূরণ করা। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে, সাইবেরিয়া থেকে যাত্রা। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এত বিপুল পরিমাণ শক্তি আসলে কোথা থেকে আসছে, আর এর জ্বালানিটাই বা তৈরি হয় কিভাবে, সেটা ধাপে ধাপে বোঝা। এই পুরো প্রক্রিয়ার শুরুটা হয় একদম সুদূর রাশিয়ার সাইবেরিয়ায় নোভোসিবির্স্ক প্ল্যান্টে। সেখানে কাঁচা ইউরেনিয়ামকে রীতিমতো একটা গোলক ধাঁধার মতো জটিল প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়। প্রথমে ইউরেনিয়াম ডাইঅক্সাইড থেকে ছোট ছোট প্যালেট তৈরি করা হয়, যেগুলোকে ৮০০ থেকে ১৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করা হয়। ভাবা যায় কত উত্তাপ! এরপর ৩২০টি প্যালেট এক জায়গায় করে বানানো হয় ১২ ফুট লম্বা ধাতব রড, আর একদম শেষে এরকম ৩১২টি রড একসাথে যুক্ত করে তৃতীয় প্রজন্মের ভিভিএআর ১২৪০ জন্য উপযুক্ত ১৫ ফুট লম্বা বিশাল একটা ফুয়েল অ্যাসেম্বলি তৈরি করা হয়। আর এই পুরো প্রসেসে সেফটি বা নিরাপত্তার বিষয়টা যে কতটা অপরিহার্য, সেটা রাশিয়ার ওই কারখানার সময়ের হিসাব দেখলেই পরিষ্কার হয়ে যায়। শুনলে হয়তো অবাক হবেন, কারখানায় মোট সময়ের মাত্র ৩০ ভাগ ব্যয় হয় এই জ্বালানি উৎপাদনে, আর বাকি বিশাল ৭০ ভাগ সময় সেটা শুধুই এর নিরাপত্তার মান যাচাইয়ে কাজে লাগানো হয়। সেখানে লেজার প্রযুক্তি আর স্বয়ংক্রিয় কাচের দেয়াল ঘেরা পরিবেশে একদম নিখুঁতভাবে এই কোয়ালিটি কন্ট্রোলের কাজটা চলে। এবার এই সক্রিয় জ্বালানিগুলোকে সাইবেরিয়া থেকে পাবনার চুল্লি পর্যন্ত আনার লজিস্টিক জার্নিটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। প্রথম ব্যাচের জন্য মোট ১৬৮টি ফুয়েল বান্ডেল অর্ডার করা হয়েছিল, যার মধ্যে ১৬৩টি প্রথম চুল্লিতে লোড করা হয়েছে। এগুলো প্রথমে বিশেষ কার্গো বিমানে করে সোজা ঢাকায় আসে, তারপর সেনাবাহিনীর কড়া পাহারায় একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কার্গো ট্রাকে করে রূপপুরে নেওয়া হয়। শুধু তাই নয়, নিরাপত্তার স্বার্থে এর চলাচলের প্রতিটি মুহূর্ত এমবেডেড মাইক্রোচিপের মাধ্যমে সার্বক্ষণিকভাবে ট্র্যাকিং করা হয়। এবারে আসা যাক তৃতীয় পর্বে, অর্থনীতি ও ব্যয়। চলুন একটু হিসাব নিকাশ করে দেখি কিভাবে এটা দেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্টে পরিণত হলো।
এই আকাশছোঁয়া বাজেটের পেছনে আসলে বেশ কয়েকটা বৈশ্বিক কারণ জড়িয়ে আছে। প্রথমত, কোভিড মহামারীর কারণে কাজের দীর্ঘসূত্রিতা, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মারাত্মক প্রভাব, আর সবচেয়ে বড় ধাক্কাটা আসে ডলার সংকটের কারণে, যার ফলে প্রজেক্টের খরচ এক ধাক্কায় প্রায় ২৬,০০০ কোটি টাকা বেড়ে যায়। এর সাথে তো রাশিয়ার অত্যাধুনিক সরঞ্জামের দাম, এক্সপার্টদের ট্রেনিং আর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর গাইডলাইন মেনে বহু স্তর বিশিষ্ট নিরাপত্তা অবকাঠামো তৈরির খরচ তো রয়েছেই। তবে মেগা প্রকল্পের এই বিশাল খরচের খতিয়ানে কিছু স্থানীয় প্রশাসনিক অসঙ্গতির কথাও কিন্তু গণমাধ্যমে বেশ জোরালোভাবেই উঠে এসেছিল। যেমন, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনের জন্য প্রায় ৬,০০০ টাকা মূল্যে মোট ১,৩২০টি বালিশ কেনা, এবং প্রতিটি বালিশ নিচ থেকে ওপরে তোলার জন্য আলাদাভাবে আরও ৭৬০ টাকা করে খরচ দেখানোর বিষয়টা বেশ আলোচিত একটা ঘটনা ছিল। এবার আমরা আলোচনা করব চতুর্থ পর্ব নিয়ে, নিরাপত্তা ও ঝুঁকি। পারমাণবিক শক্তির সাথে যে ভয়ঙ্কর ঝুঁকিগুলো যুক্ত থাকে, এই প্রজেক্টের সেটা কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে তা জানাটা অত্যন্ত জরুরি। চার্নোবিল বা ফুকুশিমার নাম শুনলেই তো একটা ভয় কাজ করে, তাই না? সেই ধরনের কোনো ট্র্যাজেডি যাতে না ঘটে সেজন্য এখানে IAEA এর অত্যন্ত কঠোর মানদণ্ড ফলো করা হচ্ছে। এর মধ্যে আছে বহু স্তরের কংক্রিট শিল্ড, অটোমেটেড কুলিং সিস্টেম এবং ইমার্জেন্সি পাওয়ার ব্যাকআপ। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় যেটা, তেজস্ক্রিয় বর্জ্য। চুক্তি অনুযায়ী ব্যবহৃত তেজস্ক্রিয় বর্জ্য বিশেষ ব্যবস্থায় রাশিয়ায় ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে মাটির ৪০০ মিটার গভীরে সেটা নিরাপদে পুঁতে রাখা হবে। এত সব ঝুঁকি আর বিপুল খরচের কথা মাথায় রেখেও পরিবেশ আর দীর্ঘস্থায়িত্বের দিক থেকে এর সুবিধাগুলো কিন্তু আসলেই দারুণ। একটু তুলনা করলেই বুঝবেন, একটা সাধারণ জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ু যেখানে বড়জোর ২৫ থেকে ৩০ বছর, সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটানা ৬০ থেকে ৯০ বছর সার্ভিস দিতে পারবে। শুধু তাই নয়, এটি প্রতি বছর প্রায় ২ কোটি টন কার্বন নিঃসরণ কমাবে। এটা কিন্তু বিশাল ব্যাপার। আমরা চলে এসেছি একদম শেষ পর্বে, বিদ্যুতের বাস্তবতা। চলুন এবার দেখা যাক লোডশেডিং কমানো বা জাতীয় গ্রিডের সত্যিকারের প্রভাব নিয়ে গ্রাউন্ড রিয়ালিটি আসলে কি বলছে। এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। চুল্লিতে জ্বালানি লোড করার মানেই কিন্তু এই না যে সাথে সাথেই কারেন্ট পাওয়া শুরু হবে। ফুয়েল লোড করার পরেই শুরু হয় পাইলট অপারেশন। এটা অত্যন্ত সেন্সিটিভ একটা টেস্টিং ফেজ, যেখানে রিয়্যাক্টরটিকে একদম লো ক্যাপাসিটিতে চালিয়ে মাসের পর মাস ধরে এর কুলিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সেফটি সিস্টেমগুলো নিখুঁতভাবে চেক করা হয়। বাণিজ্যিকভাবে গ্রিডে বিদ্যুৎ পেতে এর লোডিংয়ের পর আরও অন্তত ১০ থেকে ১২ মাস সময় লেগে যায়। তাছাড়া একবার ভাবুন তো, ১২০০ মেগাওয়াটের একটা বিশাল বিদ্যুৎ প্রবাহ হঠাৎ করে গ্রিডে ঢুকলে কি হবে? আমাদের জাতীয় গ্রিডের তো সেটা নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। তাই গ্রিডের ব্যাপক আপগ্রেড প্রয়োজন। বর্তমানে হাই ক্যাপাসিটি ট্রান্সমিশন লাইন বসানোর কাজ চলছে, কারণ হঠাৎ করে গ্রিডে এত বিপুল পরিমাণ পাওয়ার সার্জ হলে পুরো সিস্টেমে বড় ধরনের কোলাপস হতে পারে। এর পাশাপাশি আমাদের আরও একটা রিয়ালিটি মানতে হবে। রূপপুর হয়তো দীর্ঘমেয়াদে একটা স্টেবল আর বিপুল বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বর্তমানের যে লোডশেডিং, সেটার পেছনে বিদ্যুৎ সঞ্চালনের অব্যবস্থাপনা, বৃহত্তর অর্থনৈতিক সংকট এবং দেশজুড়ে জ্বালানি ঘাটতিও অনেকাংশে দায়ী। শুধু উৎপাদন বাড়ালেই তো হবে না, সঞ্চালন ব্যবস্থাকেও তো ঠিক করতে হবে, তাই না? সবশেষে এত বিপুল আর্থিক বিনিয়োগ, এত জটিল লজিস্টিক্স আর কড়া নিরাপত্তার এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর চূড়ান্ত প্রশ্নটা থেকেই যায়, এই বিশাল আর যুগান্তকারী মেগা প্রকল্পটি কি আসলেই দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে, দেশের ভবিষ্যৎ শক্তির প্রধান চালিকা শক্তি হয়ে উঠতে পারবে? এই প্রশ্নের উত্তর হয়তো কেবল সময়ই বলে দেবে। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।